নীরব অন্ধকার একটি রাত। নিস্তব্ধতা এমন ভাবে চতুর্দিক দম বন্ধ করে রেখেছে যেন তা আর গভীর হতেই পারে না। দরমার চালের ছোট্ট ঘরটা চারদিক অন্ধকারে ঘেরা। এক ঝলক চাঁদের আলো গুমোট আকাশে ছড়িয়ে পড়েছে। ঘরের ভিতরে কেবল সামান্য ঘুটঘুটে একটা প্রদীপের আলো। একটু পরেই নিভে যাবে সেটা। গেরুয়া রঙের কাপড়ের নিচে লাল কৌপিনে মোড়া এক যুবক পড়ে আছে গভীর নিদ্রায়। তার দীর্ঘ ঝাঁকড়া চুল আর ফর্সা মুখখানিতে ক্লান্তির ছাপ পড়ে গেছে। তার নিঃশ্বাসের আওয়াজ যেন ঘরের নিস্তব্ধতাকে ভেদ করে মিশে যাচ্ছে অন্ধকারে। ঠিক এমন সময় ঘরের পিছনের দরজায় নিঃশব্দে একটা ছায়া মূর্তি ঢুকে পড়ে। তার মধ্যবয়সী মুখ প্রায় সম্পূর্ণ ঢাকা গামছার নিচে। শুধু তার চোখ দুটো নিখুঁত লক্ষ্যভেদী। সে খুব সন্তর্পণে যুবকের দিকে এগিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপ মাপা আর নিখুঁত, যেন কোনো আওয়াজ না হয়। যুবকের অবশ্য আশেপাশে কি ঘটছে তার কোনো ধারণাই নেই। ওই ব্যক্তি ধীরে ধীরে কোমর থেকে আরেকটা গামছা টেনে বের করে আনে। দুহাতে সেটাকে মুঠো করে ধরে ঘুমন্ত যুবকের গলা পর্যন্ত গামছাটা নিয়ে আসে এবং নিমেষের মধ্যে তার গলা চেপে ধরে শক্ত মুঠোয়। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ঈশ্বরের দোহাই, এই পাপ করো না। এর প্রতিফল খুব ভয়ানক। যুবক তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার মুখ থেকে আর এক ফোঁটা শব্দ বের হয় না। সে হাত পা ছুড়তে থাকে, ঘরের মেঝেতে গড়াগড়ি খায়, কিন্তু সেই শক্ত হাতের মুঠো যেন আরো বেশি করে চেপে বসতে থাকে তার গলায়। আমাকে ভয় দেখাস তুই? তোর এত সাহস? আমার ক্ষতি করবি? আমার একমাত্র পরিবারকে পথের ধুলোয় নামিয়ে আনবি? আজ তোকে শেষ করে দেব, আমি শেষ করে দেব। গামছাটা যেন একটা জ্যান্ত সাপের মতো তার গলা আঁকড়ে ধরে রেখেছে। সে গলা থেকে গামছাটা সরাতে চায়, শক্ত হাত দিয়ে প্রাণপণে টানতে থাকে, কিন্তু গামছা যেন আরো শক্ত করে তার গলাটা কামড়ে ধরে শ্বাসরুদ্ধ করতে থাকে। তার চোখ ধীরে ধীরে উল্টে যাচ্ছে, নাকে মুখে শীতল ঘামের ছটা। যুবকের চোখগুলো রক্তবর্ণ হয়ে উঠেছে। তার মুখ থেকে ক্ষীণ শব্দ বের হতে চায়, কিন্তু ব্যর্থ হয়। ধীরে ধীরে তার হাতের নড়াচড়া থেমে আসে। তার নিঃশ্বাসগুলো গভীর থেকে গভীরতর হতে হতে একেবারে যেন স্তব্ধ হয়ে যায়। ব্যক্তিটি একটু থেমে নিশ্চিত হয় তার কাজ শেষ। তার মুখে কোনো আবেগ নেই, শুধু একটা ঠান্ডা প্রশান্তি। মৃতদেহটাকে সে টেনে নিয়ে যায় ঘর থেকে বের করে। এরপর খুব সন্তর্পণে সে ছায়ার মতো নিঃশব্দে তাকে নিয়ে চলে যায় বনে, যেখানে ভাগাড়ের এক কোণে মৃতদেহটাকে ফেলে রেখে আসে সে। এবার মর, মর, শান্তি দে, শান্তি দে, শান্তি দে। ফিরে আসার আগে সে শেষবারের মতো একবার তাকায়, তারপর অন্ধকারে মিলিয়ে যায় সে, যেন কিছুই ঘটেনি। বিভূতি, আরে ও বিভূতি, দরজা খোলো, আমি কিশোরী। ঘুম ঘুম চোখে দরজা খুলতেই কিশোরী এক প্রকার আমাকে ঠেলে ভিতরে ঢুকে এলো।
তারপর সোজা পাশ দিয়ে ঘরে ঢুকে ঘটি নিয়ে ঢকঢক করে কিছুটা জল গলায় ঢেলে বলল, উহ, বাবা রে, বাইরে কি গরম, বলার মতো নয়। হ্যাঁ, পুরো গুমোট হয়ে আছে আবহাওয়া। যা অবস্থায় বৃষ্টি না হয়ে যায় না। তা এই সকালে এই অধমের বাড়িতে কি মনে করে? সকাল আর কোথায়, নয় নয় করে 10টা তো বাজতেই চললো। অবশ্য তোমার চোখ মুখ দেখেই বুঝছি যে ঘুমাচ্ছিলে। এই কি ব্যাপার বলো তো? ওই মানে কাল অফিসের কাজ সারতে সারতে বড্ড রাত হয়ে গিয়েছিল, আর যা গরম দু চোখের পাতা একই করতে পারিনি। এই ভোরের দিকে একটু ঘুমিয়েছি ভাই। আসলে বউঠান নেই, তাই আমিও এই বেলা তোমার বাড়ি চলে এলাম। ভাবছিলাম আজকে ছুটির দিনে ঠাকুরমশাইয়ের কাছ থেকে ঘুরে এলে মন্দ হয় না। তুমি বসো, আমি বরং তৈরি হয়ে আসি। বাড়ির দরজা ভালো করে তালা দিয়ে দুজনে যখন তৈরি হয়ে বের হলাম, তখন ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ভেসে আসছে, সাথে একটা ভিজে গন্ধ। বোধহয় কাছে কোথাও বৃষ্টি হয়েছে, এই এদিকেও হলো বলে। গ্রাম বাংলার সোদা সোদা বৃষ্টির গন্ধটা শহরে না পাওয়া গেলেও কলকাতার বৃষ্টির একটা নিজস্ব গন্ধ আছে। তবে অধিকাংশ জায়গাতেই নর্দমার পচা জল রাস্তায় উঠে এসে সেই ঘ্রাণ গ্রহণে যথেষ্ট বিঘ্ন ঘটায়। একটু জল হলেই এই শহরে নালা আর রাস্তা হয়ে যায় সমান সমান। অনেকেই ছাতা ঠুকে ঠুকে রাস্তা ঠাহর করে হাঁটেন, নতুবা নর্দমায় পড়ে গেলেই চিত্তির। পাসিং শো আর মোচার চপ নিয়ে যখন তারানাথের বাড়ির দরজায় এসে হাজির হলাম, তখন হাওয়ার বেগ বেশ অনেকটাই। ফোঁটায় ফোঁটায় একটু আধটু বৃষ্টি শুরু হয়েছে, এক্ষুনি তোড়ে নামলো বলে। মাঝ আকাশের সূর্য ধূসর মেঘের আড়ালে চলে গেছে বহুক্ষণ হলো, যেন মনে হচ্ছে দুপুর নয়, এক ঝটকায় সন্ধে নেমে এসেছে। বাবা, ছুটির দিনে একেবারে দুপুর দুপুর আমার বাড়িতে যে। নাও, এই গামছাটা দিয়ে মাথাটা মুছে ফেলো। সব হবে, কিন্তু আগে এই গরম গরম চপগুলোর ব্যবস্থা করে ফেলুন দেখি, সব ঠান্ডা হয়ে এলো যে। দাঁড়াও, চায়ের জল চাপিয়ে আসি। তারানাথ চলে গেলেন, আমি আর কিশোরী দুজনে দুটো সিগারেট জ্বালিয়ে বসলাম। একটু পরে ঠাকুরমশাই একটা প্লেটে 3টে চায়ের কাপ আর চপগুলো সাজিয়ে নিয়ে এলেন। বাইরে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একটু একটু করে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে ঘরের কিছু কিছু অংশ। বলো, আজকে কি রকম অভিজ্ঞতা শুনতে চাও? দেখা যাক এই বুড়োর ঝুলিতে তেমনি কোনো ঘটনা আছে কিনা। আজ আপনার ঝুলি থেকে বেশ ভয়াবহ কিছু একটা বার করুন দেখি। এই আবহাওয়ায় ভয়ঙ্কর কোনো ভূতের মানে জমবে ভালো। আর একটু হলেই গল্প কথাটা বের হয়ে গিয়েছিল আমার মুখ থেকে। এই কিশোরী সেনের সাথে থেকে থেকে আমার বদ অভ্যেস হয়ে যাচ্ছে দেখছি। এই মহেন্দ্রক্ষণে ঠাকুরমশাইকে চটালে আজকের পড়ে থাকা গল্পটা আমাদের পাপ দেবে যে। তারানাথ অবশ্য আমার মনের অবস্থা বেশ বুঝতে পারছিলেন, মিটি মিটি হেসেও উঠলেন বার দুই। তারপর একটু চুপ করে কি একটা ভেবে বললেন, তাহলে শোনো, এই ঘটনার কথা তোমাদের এর আগে কোনো দিনও বলিনি। তখনও আমার বিবাহ হয়নি, আমি ঘর ছাড়া ভব ঘুরে। সেইবার হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম হিজলডোবা বলে একটা ছোট্ট গ্রামে। গ্রামের ঠিক একটু আগে ছোট্ট শ্মশান পড়ে। শ্মশানের ডান পাশে গা ঘেঁষে জঙ্গল, বাম পাশের সরু সুড়িপথ দিয়ে হিজলডোবা গ্রামের পথ। আমি গ্রামের রাস্তাই ধরলাম। সেই গ্রামে এক অতি জাগ্রত শ্বেত কালী মায়ের মন্দির রয়েছে বলে শুনেছিলাম। সেই মন্দির দর্শন করার ইচ্ছা নিয়েই আমি চললাম
গ্রামের মধ্যে দিয়ে। তখন সন্ধে হয়ে গিয়েছে, রাস্তাঘাটে একটিও জনপ্রাণী নেই। এমন সময় আমার চোখে পড়ল একজন মানুষ, সম্ভবত কোনো ব্রাহ্মণ পণ্ডিত ঝোলা কাঁধে আসছেন। মুন্ডিত মস্তক, একটি মাত্র টিকি, ভেঙে পড়া শীর্ণ শরীর। আমি গিয়ে তাকেই ধরলুম মন্দিরের রাস্তা জানার জন্য। আচ্ছা, মন্দিরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারেন? মন্দিরের কথা জিজ্ঞাসা করছো? এই রাতের বেলা হঠাৎ? মন্দির তো বন্ধ হয়ে গেছে বাবা। আসলে আমি একজন ভবঘুরে পথিক মাত্র। রাত্রে থাকার মতো একটু ছাদ পেলেই হবে। আমি মন্দিরের বাইরের চাতালেই দিব্য রয়ে যাব। মায়ের দর্শন করে চলে যাব কাল সকালেই। না না না, সে বললে কি হয় বাবা? তুমি এই গ্রামের অতিথি, এইভাবে তোমাকে কি করে যেতে দিই বাবা? দেখে তো মনে হচ্ছে ব্রাহ্মণ সন্তান। তোমার নাম, পরিচয়? তারানাথ চাটুর্যে, নিবাস মালিয়ারা, রুদ্রপুর। আজ রাতে আমার বাড়িতে থাকো বাবা। বেশি সামর্থ্য হয়তো নেই, তবে তোমার কোনো অযত্ন হবে না। কাল সকালে না হয় মন্দিরে নিয়ে যাব তোমাকে। পণ্ডিত মশাইয়ের এই আন্তরিক অনুরোধ ফেলতে পারলাম না। পথ চলতে চলতে টুকটাক আলাপ পরিচয় হতে থাকলো। তিনি এই গ্রামে একটি পাঠশালা চালান, তার সাথে কিছু জমি জমা আছে, চাষাবাদ হয়। পণ্ডিত মশাইয়ের পরিবার বলতে তার স্ত্রী ও মেয়ে মাধবী। মাধবীকে দেখেই বুঝতে পারলাম মেয়েটির শরীর এবং মানসিক অবস্থা একেবারেই ভালো নয়, যেন ধুঁকে ধুঁকে বেঁচে আছে কোনো মতে। এমনকি এই বাড়ির 3টে মাত্র মানুষ আর 2টি ছাগল মিলিয়ে সর্বসাকুল্যে মোট 5টা প্রাণী, কিন্তু একজনও সুস্থ নয়। তবু মনে হলো এ বাড়ির মধ্যে কিছু গভীর রহস্য লুকোনো। রাতে খাওয়ার পর আমি আর পণ্ডিত মশাই বসলাম একসাথে হুঁকো টানতে। আগে হলে হয়তো আরো ভালো করে তোমার আপ্যায়ন করতে পারতাম বাবা, কিন্তু এখন আমার সে সামর্থ্য নেই। ক্রমে ক্রমে শরীর ভেঙে যাচ্ছে। অন্তত মেয়েটার যদি একটা গতি করে দিয়ে যেতে পারতাম। পণ্ডিত মশাই, আপনাকে আমার কিছু বলার আছে। দেখুন, আমি অল্প স্বল্প তন্ত্র চর্চা করি। আমি অনুভব করতে পারছি আপনার পরিবার বড় কোনো বিপদের মধ্যে আছে। আচ্ছা, আপনার এই দুর্ভোগের শুরু কবে থেকে আর কিভাবে? পণ্ডিত মশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎ ভেঙে পড়ে বললেন, সবই আমার পাপের ফল বাবা, সবই আমার পাপের পরিণাম। 1 বছর আগে আমার মেয়েটার কঠিন অসুখ হয়। আমার এক ছাত্রের সাহায্যে আমি মেয়েটাকে শহরে অবধি নিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুতেই কিছু করতে পারছিলাম না। এমন সময় এই আপনার বয়সী এক যুবক সাধু এসেছিল, নাম বজ্র ভৈরব। সে আমাকে বলে যে সে মাধবীকে সুস্থ করে দিতে পারবে, কিন্তু একটা শর্ত ছিল, মাধবীকে ওর সাধন সঙ্গিনী হতে হবে। আমি তখনকার মতো রাজি হয়ে যাই। একটা কচি পাঁঠা কিনে এনে সেই ভৈরব প্রায় 1 মাস ধরে আমার বাড়ির এই উঠোনেই কি সব সাধনা করতে শুরু করে। সেসব বিচিত্র নিয়ম। মেয়েটাও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকে, বুঝলে। এরপর দুর্গা অষ্টমীর দিন ওই পাঁঠাটাকে বলি দিয়ে ভৈরব বলে যে মাধবীর বিপদ কেটে গেছে। কিন্তু ভৈরব এইবার মাধবীকে দাবি করে বসে। আমি বাবা হয়ে কিছুতেই মানতে পারছিলাম না, কিন্তু বজ্র ভৈরব নাছোড়বান্দা।
আমার মেয়ের মধ্যে নাকি যোগিনী চিহ্ন আছে। সে কিছুতেই যাবে না, অন্তত একবার মাধবীর মত সে জানতে চায়। আমি দেখেছিলাম এই 1 মাসে সেই ভৈরব সাধনার সময়টুকু বাদ দিয়ে সব সময় আমার মেয়ের আশেপাশে থাকত, বন্ধুর মতো মিশত ওর সাথে। মেয়েকে সুস্থ করার ছিল, তাই তাকে বারণ করতেও আমি পারতাম না। এদিকে মেয়েও আমার খুব ভক্তিমতী, ভজন সাধনে তার বড্ড বেশি আগ্রহ। আমি কিছুতেই মানতে পারতাম না আমার একমাত্র মেয়ে এইভাবে পথে পথে সাধিকা হয়ে। তাই ঘুমের মধ্যেই শেষ করে ওই ভৈরবকে ফেলে এসেছিলাম ভাগাড়ে। ঘুমের পাঁচন এনে রাতের খাবারে মিশিয়ে দিয়েছিলাম। তারপর রাতে গামছাটা ওর গলায় পেঁচিয়ে ধরে এরপর থেকেই যেন ওই অপরাধের অভিশাপ লেগে গেছে আমাদের পরিবারের ওপর। বাবা, প্রত্যেকেই এখন রোগে শোকে জর্জরিত। আমার বউটাও মরতে বসেছে, অন্যদিকে আর্থিক ক্ষতিও কম হয়নি। আগে গোয়াল ভরে গাই ছিল, এক এক করে সব মরে গেল। জমিতেও আজকাল ফলন ভালো হয় না। বাকি তো দেখতেই পাচ্ছ বাবা। আমার মনটা খারাপ হয়ে গেল। কি বলা বা কি করা উচিত কিছুই বুঝতে পারলাম না। তারপর আস্তে আস্তে নিঃশব্দে উঠে ঠাকুর ঘরে চলে এলাম। মন তখন দ্বিধায় পরিপূর্ণ। একবার মনে হচ্ছে পণ্ডিত মশাই অপরাধী, তার ক্ষমা হয় না। আর একবার মনে হয় বজ্র ভৈরবের পথও ঠিক নয়, প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে গেছে সে। সেই রাতটা আমার ধ্যান করেই কেটে গেল। সকালে চোখ খুলতে দেখলাম আমার সামনে মাধবী বসে রয়েছে জোর হাত করে। ঠাকুর মশাই, দয়া করুন ঠাকুর মশাই, আমার পরিবার এবং ভৈরব দুজনকেই আপনি রক্ষা করুন। আমি জানি পারলে পারলে আপনি পারবেন। মেয়েটার মায়া ভরা 2 চোখের দিকে তাকিয়ে আমি থমকে গেলাম। মাধবী তবে সবই জেনেছে। আচ্ছা, এই হতভাগ্য মেয়েটার তো কোনো দোষ নেই, তবে একে আমি কিসের সাজা দেব? আমার ভিতর থেকে কে যেন বলে উঠল, চিন্তা করো না মা, আমি আছি। এমন সময় বাইরে থেকে শোনা গেল ভয়ানক কোলাহলের শব্দ আর নারী কণ্ঠের একটা তীক্ষ্ণ চিৎকার। আমরা বাইরে গিয়ে দেখি মাধবীর অসুস্থ রুগ্ন মাকে এক ভয়ঙ্কর কালো অপশক্তি তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে উঠোনের উপর দিয়ে। পণ্ডিত মশাই তাকে বাধা দিতে গিয়ে ছিটকে পড়লেন বাইরে। পণ্ডিত মশাইয়ের স্ত্রী তারস্বরে চিৎকার করছেন। আমি এগিয়ে গেলাম সেই দিকে। আমার ঝোলা থেকে এক মুঠো মেটে সিঁদুর সেই পিশাচের গায়ে ছড়িয়ে দিয়ে গুরু মন্ত্র জপ করলাম। ওং হ্রিং ক্রিং ছট। ভয়ানক আর্তনাদ করে সেই পিশাচ মিলিয়ে গেল হাওয়ায়। আমি যেন স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন ব্যর্থতার আক্রোশে প্রচন্ড রাগে গর্জন করে উঠল বহু দূরে, বজ্র ভৈরব। সেই দিন বিকেলে আমি গেলাম গ্রামের একদম শেষ প্রান্তে মা শ্বেত কালীর দর্শন করতে। আমি বুঝতে পারছিলাম একমাত্র মায়ের কৃপা প্রসাদ পেলেই এই পরিবারের মুক্তিলাভ সম্ভব।
মন্দিরের পিছনে জঙ্গলে ঢাকা এক টুকরো জমি ছিল। বহুদিন আগে একজন সন্ন্যাসী এখানে নাকি পঞ্চবটী বানিয়েছিলেন। আমার সাধনার জন্য এই জায়গা একেবারেই উপযুক্ত হবে। আমি সম্পূর্ণ সন্ধে সাধনায় নিমগ্ন রইলাম। ধুনি জ্বালিয়ে এক এক করে আহুতি দিলাম সব উপকরণ। একটা পদ্ম ফুল, এক কৌটো সিঁদুর, পণ্ডিতের বাড়ির উঠোন থেকে সংগ্রহ করা একটি পাখির পালক, আর মাধবীর কাপড়ের একটা টুকরো। তারপর এক পায়ে দাঁড়িয়ে বাম হাত আর মাথায় একটা করে জ্বলন্ত মাটির মালসা নিয়ে পুরো গোধূলি লগ্ন দাঁড়িয়ে রইলাম মায়ের সামনে। আর একটাই প্রার্থনা করতে লাগলাম, মাধবীর মনের ইচ্ছা পূর্ণ করো মা, সকলকে রক্ষা করো। সাধনা শেষ করে আমি গেলাম পণ্ডিত মশাইয়ের বাড়ি। অবাক হয়ে দেখলাম চারপাশ কেমন থমথম করছে। আমাকে দেখেই পণ্ডিত গিন্নি কান্নায় আকুল হয়ে আমার পায়ে পড়ে গেলেন। দেখলাম একটু দূরেই পণ্ডিত মশাই অজ্ঞান হয়ে পড়ে আছেন, তার মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পণ্ডিত গিন্নি করুণ গলায় আমাকে বললেন, ঠাকুর মশাই, সেই বজ্র ভৈরব আবার এসেছিল। সে মরেনি, বেঁচে আছে সে। পণ্ডিত গিন্নির আতঙ্ক মাখা চোখে যেন সেই দৃশ্য ফুটে উঠল। আমার উপর চালাকি? কি ভেবেছিস অন্য কোনো সাধককে ডেকে এনে আমাকে পরাজিত করতে পারবি? পারবি না। দেখ, আজ এই বজ্র ভৈরবের ক্ষমতা দেখে নে। তোর পরিবার বিশ্বাসঘাতকতা করে আমার জীবন নিতে চেয়েছিল, কিন্তু তুই দেখ দেখ মায়ের লীলা। মৃত্যু আমাকে স্পর্শ করতে পারেনি। আজ তুই মরবি মাধবী, আজ তুই মরবি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, মেরো না, দয়া করো, আমাকে মেরো না। দয়া? কেন? আজ কেন? আমাকে ছেড়ে দিয়েছিলিস তোরা? আজ তুই মরবি, তার সাথে সাথে তোদের বংশ আমি ধ্বংস করে দেব। মেয়েটাকে রক্ষা করো বাবা, রক্ষা করো। ওর কি বা অপরাধ? চিন্তা করবেন না মা, আমি আছি। আপনি পণ্ডিত মশাইয়ের শুশ্রূষার বন্দোবস্ত করুন, আমি মাধবীকে ঠিক রক্ষা করব। মাধবী, এবার আমি তোকে বলি দেব, তুই আর পালাতে পারবি না। এখন আমি অনেক অনেক বেশি ক্ষমতাবান। আমার সাধনার শক্তি আজ অনেক। আজ এই অরণ্যে তোর রক্তে আমার প্রতিশোধ পূর্ণ হবে। না না, আমি তো কোনো অপরাধ করিনি। আমার বৃদ্ধা মা তো কিচ্ছু মাত্র জানতেন না এসব। তিনি কোন দোষে আজ রুগ্ন হয়ে ভুগছেন? উত্তর দাও, বলো, কোন দোষে আমাদের নিষ্পাপ গুরুগুলির প্রাণ নিয়ে নিলে তুমি? বলো বলো বলো। তাহলে আমার কি দোষ ছিল? হ্যাঁ, কি ক্ষতি করেছিলাম আমি? তোর বাপের বিশ্বাসঘাতকতার ফল আজ তোদের সবাইকেই ভোগ করতে হবে। দোহাই তোমার, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বজ্র ভৈরব, থাম! কে তুই?
কিসের এত সাহস যে আমার প্রতিশোধে বাধা দিতে আসছিস? আমার পথে যে আসবে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেব আমি। আমি তারানাথ তান্ত্রিক। আমি থাকতে তুই কোনো নির্দোষের তিল মাত্র ক্ষতি করতে পারবি না। দেবী শ্বেতকালীর আশীর্বাদ আছে আমার সাথে। মা শ্বেতকালী, আমি তার পূজারী, তার সন্তান। পূজারী হওয়ার অর্থ শক্তি ভোগ করা নয় ভৈরব। শক্তি যখন প্রতিশোধের নাম নেয় তখন তা ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ তোকে থামতেই হবে, কারণ মাতৃশক্তি তোর এই পথকে সমর্থন করে না। মাধবী, মা শ্বেতকালী তোমাকে রক্ষা করতে এসেছেন, বিশ্বাস রাখো। না 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 না, আমি হেরে যেতে পারি না, আমি হেরে যেতে পারি না। মৃত্যুকে নিয়ে খেলতে যাস না ভৈরব। আজ তোকে এখানেই থামতে হবে। ভৈরব, ঠাকুর মশাই, ভৈরব, ভৈরব, ঠাকুর মশাই, ভৈরব। আমি এগিয়ে গিয়ে বজ্র ভৈরবের মাথায় ঠেকিয়ে দিলাম দেবীর আশীর্বাদী পদ্ম। তারপর মায়ের পায়ের সিঁদুর দিয়ে মাথায় কেটে দিলাম একটা তিলক। একটু পরে ধীরে ধীরে বজ্র ভৈরব চোখ খুলে তাকালো। তারপর সে উঠে বসে মাথা নিচু করে রইল। তার চোখ দিয়ে জল পড়ছে। মাধবী, এখন তুমি মুক্ত। তবে বজ্র ভৈরবের সব সাধনা, সব শক্তি আজকে তার রিপুর সাথে সাথে শেষ হয়ে গেছে। কর্মফল কোনো দিনও পিছু ছাড়ে না। অপরাধের শাস্তি পেতেই হয়। ঠাকুর মশাই, আজ আপনি না এলে আমি হয়তো নিজে ওই অন্ধকার ক্রোধের বশে নিশ্চিহ্ন হয়ে যেতাম। আপনি আমার মধ্যে থেকে এই মনের অন্ধকার মুক্ত করেছেন। নয়তো আজকের পর আর আমার বিবেক কোনো দিন আমাকে ক্ষমা করত না। কেঁদো না, নতুন করে শুরু করো তোমার সাধনা। কারণ তুমি এখন রিপুর প্রভাব থেকে মুক্ত। মুক্ত হয়েছ প্রতিশোধ স্পৃহার কালো ছায়া থেকে, তার জ্বালা থেকে। তবে মনে রেখো, এই অন্ধকার সব সময় আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। সর্বদা সঠিক পথে থেকো। মা শ্বেতকালীর ইচ্ছা ছিল বলেই আজ তোমার এই চৈতন্য ঘটল। মনে রেখো, অশুভের শক্তি তখনই ক্ষমতাশালী যখন তুমি তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে দেবে। পণ্ডিত মশাই, বাবা, উনি আর কথা বলতে পারছেন না। বুঝিবা, ওনার পাপ ওনার বাক শক্তি কেড়ে নিয়েছে। পণ্ডিত মশাই তবে তার পাপের পরিণাম পেলেন। ভুল বুঝবেন না মা। আজ পণ্ডিত মশাইয়ের যে অবস্থা, তা মা শ্বেতকালীর ক্ষমার নিদর্শন। উনি শাস্তি দিলে তা হতো আরো ভয়ঙ্কর। যাও বজ্র ভৈরব, মাধবীর পিতা মাতার আশীর্বাদ নিয়ে তাকে নিজের সাথে নিয়ে যাও। মাধবীও তোমার সাথে যেতে প্রস্তুত। নতুন করে শুরু করো তোমাদের সাধন পথের যাত্রা।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।